দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবই, শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে এবার অভিভাবকদের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ায় এমনটাই প্রস্তাব আনা হয়েছে। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে এনেছে। আপনাদের জানিয়ে রাখবো, এবার থেকে শিশুরা সোশ্যাল মিডিয়া অংশগ্রহণ করতে গেলে তাদেরকে অভিভাবকদের সম্মতি নিতে হবে, এমনটাই প্রস্তাব আনা হয়েছে। গেমিং প্ল্যাটফর্ম যেগুলি রয়েছে সেখানেও অভিভাবকের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পল্লবদা, এই যে নতুন ভাবে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে সম্মতি নিতে হবে শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া অংশ নিতে, অভিভাবকদের সম্মতি নিতে হবে, আর কি কি এই টেকনোলজি ইনফরমেশনের তরফে যে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, এটা বিজ্ঞপ্তি না বলে এটাকে খসড়া আইন বলাটাই ঠিক। এখানে এই শর্তটা দেওয়া আছে যে কোনো শিশু কিশোর যদি সোশ্যাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মে এন্ট্রি চায়, সেক্ষেত্রে তাকে অভিভাবকের সম্মতি দিতে হবে, তবেই তার নাম সেখানে রেজিস্ট্রি হবে। এক্ষেত্রে শর্তটা হচ্ছে অভিভাবক হিসেবে যিনি হয়ে জানাবেন, তাকে কিন্তু অভিভাবকত্বের প্রমাণ কিন্তু দিতে হবে, এবং সেই দায়িত্ব সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া বা গেমিং প্ল্যাটফর্মের যারা জিম্মাদার তাদেরকে কিন্তু সঠিকভাবে যাচাই করে দিতে হবে, তবেই কিন্তু সেই শিশু সেই প্ল্যাটফর্মে এন্ট্রিটা পাবে। এক্ষেত্রে এই আইনটি আসার আগে দেশের সমস্ত নাগরিককে কিন্তু অনলাইনে এই প্রস্তাবিত আইন সম্পর্কে মতামত দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার আহ্বান জানিয়েছে। ফেব্রুয়ারির মধ্যে দেশের যে কেউ এই আইন সম্পর্কে কোনো আপত্তি করে কিন্তু দেশের নাগরিকরা দিতে পারবেন। হ্যাঁ, বাস্তবে ধন্যবাদ জানাবো পল্লবদা। পল্লব চট্টোপাধ্যায় ছিলেন প্রতিনিধি। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে এনেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, গেমিং যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেখানেও শিশুদের অংশ নিতে গেলে অভিভাবকের সম্মতি লাগবে। অন্যদিকে যে খবরে নজর রাখবো, কাশ্মীরে দুর্ঘটনার জেরে নিহত হয়েছেন দুজন জওয়ান। আহত 3। জম্মু কাশ্মীরের বান্দিপোরা এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে। উত্তর কাশ্মীরে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত 2 জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তারা, এবং 3 জন আহত সেনাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দিপোরার এলাকায় একটি খাদের মধ্যে গাড়ি হঠাৎই পড়ে যায়। মূলত মনে করা হচ্ছে যে কুয়াশার কারণে এবং ব্যাপক তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিসদা, এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে, এবং এই যে দুর্ঘটনা ঘটেছে প্রশাসনের তরফে এই মুহূর্তে কি কি তৎপরতা নেওয়া হয়েছে? দেখো, খুবই দুর্ভাগ্যজনক খবর ভেসে আসছে কাশ্মীর থেকে। কাশ্মীরে এমনিতেই নানান সময় সন্ত্রাসবাদী জঙ্গিদের সঙ্গে যুদ্ধে লড়াইতে জওয়ানদের প্রাণ যায়, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনা এমন ঘটলো, বাস গড়িয়ে নদীতে পড়ে গেল এবং সেখানে অন্তত 2 জন তো নিহত হয়েছেনই। নিহতের সংখ্যাটা এর থেকেও বেশি বেড়ে যেতে পারে। 3 জন জওয়ানকে বন্দিপুরায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশ্ন উঠছে যে কাশ্মীরে ইতিমধ্যেই ব্যাপক তুষারপাত হচ্ছে, রাস্তার অবস্থা ভালো না। সেখানে আর্মি মুভমেন্ট করবার সময় যথেষ্ট সতর্কতা নেওয়া হয়েছিল কিনা, এবং যেখানে কুয়াশাচ্ছন্ন অবস্থা, রাস্তায় বরফ জমে আছে এবং অনেক সময়তেই সামান্য ব্রেক কষলেও গাড়ি স্পিড করে যায়,
সেইখানে কিভাবে এই জওয়ানদের গাড়িটা যথেষ্ট সতর্কতা অবলম্বন না করেই চলে গেল এবং স্পিড করে পড়ে গেল, নাকি রাস্তাতেই কোনো গর্ত বা রাস্তায় ভাঙা ছিল, এই সমস্ত প্রশ্ন উঠছে। যদিও এখনো এই সব প্রশ্নের যথাযথ উত্তর পাওয়া যায়নি, কিন্তু যথেষ্ট দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে স্রেফ দুর্ঘটনায় 2 জওয়ানের মৃত্যু হয়েছে, 3 জন গুরুতরভাবে আহত, নিহতের সংখ্যা বাড়তে পারে এমনই খবর আসছে। হ্যাঁ, একদমই ধন্যবাদ জানাবো আশিসদা। এর আগেও আমরা দেখেছিলাম যে কাশ্মীরে সেনা জওয়ানদের গাড়ি হঠাৎই খাদে পড়ে যায়। এর আগে 24শে ডিসেম্বর গত বছরই এর আগে আমরা দেখেছিলাম 24শে ডিসেম্বর 2023-এও কিন্তু একই দুর্ঘটনা ঘটে। মূলত কুয়াশা ও তুষারপাতের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই মনে করা হচ্ছে। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি। তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। ইডির ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ করেছে শীর্ষ আদালত। কোনো মামলায় ঘন্টার পর ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করার ধরন নিয়ে বিভিন্ন আদালতে একাধিকবার মুখ পুড়েছে ইডি। এবার এই নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ, সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি। অমানবিক ইডি মন্তব্য শীর্ষ আদালতের। কয়েক মাস আগে এক কংগ্রেস নেতাকে 15 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। এভাবে তাকে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করাকে অমানবিক আচরণ বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট। গত সেপ্টেম্বরে হরিয়ানার কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারকে তলব করে ইডি। বেআইনিভাবে বালি তোলার মামলায় তাকে তলব করা হয়। সকাল 11টা থেকে রাত 1:40 পর্যন্ত 14 ঘন্টা 40 মিনিট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টনি জর্জ মাসিহার বেঞ্চের পর্যবেক্ষণ, ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো জঙ্গি কার্যকলাপের অভিযোগ নেই, তাই ইডির এই ধরনের আচরণ অমানবিক। যদিও এই মামলায় কংগ্রেস নেতা সুরেন্দ্র পানোয়ারের গ্রেপ্তারিকে আগে বেআইনি বলে ঘোষণা করেছিল পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট। বেআইনি বালি উত্তোলন সংক্রান্ত মামলায় আর্থিক তছরূপ দমন আইনের আওতায় পড়ে না বলে জানায় হাইকোর্ট। সেই নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। কলকাতা টিভি। ভারতের লাদাখের জমি দখল করছে চীন। এর আগেও এই ঘটনা ঘটেছে। সম্প্রতি চীন লাদাখ লাগোয়া এলাকায় 2টি নতুন কাউন্টি করার ঘোষণা করেছে, যা নিয়ে চীন এবং লাদাখের মধ্যে সম্পর্কে আবারও নতুন করে দ্বন্দ্ব সামনে আসছে। কাউন্টি দুটির মধ্যে ভারতীয় এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগ ভারতের, এমনটাই অভিযোগ করছে ভারত, এবং এই নিয়ে কূটনৈতিক স্তরে কিন্তু ভারতের প্রতিক্রিয়া চীনকে জানানো হয়েছে। আর এই নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এর আগেও আমরা দেখেছি এ বিষয় নতুন নয়, বারংবার ভারতের বেশ কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করেছে। এর আগেও আমরা দেখেছি 2007-এর দিকে, 2008-এর দিকে ভারতীয় ভূখণ্ডকে বেশ কয়েকবার চীন নিজেদের বলে দাবি করেছে। সেক্ষেত্রে ভারত চীনের দ্বন্দ্বে কি আবার হোঁচট খেলো? আবারও কি নতুন করে দ্বন্দ্ব সামনে এলো? দেখো, যথেষ্ট উদ্বেগজনক খবর আসছে ভারত চীন সীমানায়। কেননা আমরা গত বছরটা যখন শেষ করছিলাম, গত বছর 2024-এর শেষ দিকে আমরা দেখছিলাম যে এলাকায় 2 বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল কয়েক বছর আগে, এবং বেশ কয়েকজন ভারতীয় জওয়ানের, অন্তত 20 জন ভারতীয় জওয়ানের নিহত হওয়ার খবর আমাদের কাছে এসেছিল। সেই এলাকায় কিছুটা আলাপ আলোচনা, কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে একটা শান্তিপূর্ণ অবস্থা ফিরিয়ে আনা যাচ্ছে, এই রকম খবর আমরা পাচ্ছিলাম। আমরা দেখছিলাম যে বিতর্কিত এলাকা থেকে চীনের বাহিনী সরে যাচ্ছে এবং সেখানে চীনের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী যে সমস্ত নির্মাণ করেছিল সেই নির্মাণগুলোকেও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এরকম খবরই 2024-এর শেষ দিকটায় আমরা পাচ্ছিলাম, এবং আমরা কিছুটা নিশ্চিন্ত হচ্ছিলাম যে চীন ভারত সীমানার যে সমস্যাগুলো সেগুলো কমবে। কিন্তু এরই মধ্যে নতুন বছরের একেবারে শুরুতে চীন হোটন প্রদেশের 2টি নতুন কাউন্টি গড়ার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করে। সরকারি এই বিজ্ঞপ্তিতে সেই 2টো কাউন্টি মানে প্রশাসনিক এলাকা, সেই প্রশাসনিক এলাকায় যে সমস্ত অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই অঞ্চলগুলোর খানিকটা ভারতীয় লাদাখের এলাকা। আমরা জানি যে ভারতীয় লাদাখ সেটা একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আগে
এটি জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে জম্মু কাশ্মীর নামে রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীকালে 370 ধারা বাতিল হওয়ার মধ্য দিয়ে জম্মু কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। এখনও লাদাখ সেই কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তার একটি এলাকাটি কত বড়, কত বর্গ কিলোমিটার ইত্যাদি তথ্য কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু এলাকাটি যে চীন দখল করে চীন নিজের এলাকা হিসেবে দেখিয়েছে সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। কেননা রণধীর জয়সওয়াল, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র, তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে চীনের কাছে আমরা প্রতিবাদ জানাবো এবং তারা দেখালেই ভারতের এলাকা চীনের হয়ে যাবে না, এই ধরনের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে ব্রহ্মপুত্র নদ, যেটা তিব্বতের ওপর দিয়ে ভারতে প্রবেশ করেছে প্রবাহিত হয়ে, সেই নদেও বিরাট বড় নদী বাঁধ তৈরির পরিকল্পনা নিয়েছে চীন। এছাড়াও আরও একটি নদী যা ওই তিব্বত অঞ্চল থেকে ভারতে প্রবাহিত হয়েছে, তার উপরেও নদী বাঁধ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নদী বাঁধ নাকি এত বড় হবে যে সেটি বিশ্বের সর্ববৃহৎ নদী বাঁধ হবে। এইভাবে যদি তারা নদী বাঁধ গড়তে থাকে তাহলে ভারতের পক্ষে কিন্তু নানান বিপদ সংকেত আছে। যেমন বর্ষাকালে যখন নদীতে অতিরিক্ত জল আসে, সেই জল যদি হঠাৎ তারা বাঁধের মধ্যে দিয়ে ছেড়ে দেয় তাহলে ভারতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। আবার শীতকালে যখন জল কমে যায়, তারা যদি নদী বাঁধ দিয়ে জল বেরোনো আটকে রাখে তাহলে ভারতের বিস্তীর্ণ অংশে চাষবাস এবং জলের সংকট দেখা দিতে পারে। সুতরাং যে নদী বাঁধ ভারতের সঙ্গে আলোচনা ছাড়াই একই নদী, কমন নদী, যেটা চীনেও রয়েছে তিব্বতে আবার ভারতেও রয়েছে, সেই নদীর ওপরে এত বড় নদীবাঁধ গড়া নিয়েও কিন্তু চীন ভারত সম্পর্কের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। সুতরাং লাদাখের একটি অংশ চীনের নিজস্ব এলাকা বলে দেখানো, চীনের তিব্বতে একের পর এক নদীবাঁধ গড়ে সেই নদীগুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা, এই সব ঘিরে কিন্তু চীন ভারত সম্পর্কের মধ্যে নতুন করে কালো মেঘ ঘনাচ্ছে বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। অর্থাৎ এই জায়গা থেকেই ভারত চীন সীমান্তে যে সুসম্পর্ক, অর্থাৎ অচলাবস্থা কাটিয়ে আবার সুসম্পর্কে ফেরার চেষ্টা করলেও ইতিমধ্যেই কিন্তু সেই সম্পর্কে আবারও অবনতি ঘটল। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। সাংবাদিক বৈঠক করে রণধীর জয়সওয়াল তিনি কি জানিয়েছেন শোনাবো। We have seen the announcement pertaining to the establishment of 2 new counties in Bhutan Prefecture of China. Parts of jurisdiction of these so-called counties fall in India's union territory of Ladakh. We have never accepted the illegal Chinese occupation of Indian territory in this area. Creation of new counties will neither have a bearing on India's long-standing and consistent position regarding our sovereignty over the area, nor lend legitimacy to China's illegal and forcible occupation of the same. We have lodged a solemn protest with the Chinese side through diplomatic channels on this matter. পাশাপাশি যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের। শিয়ালদহ আদালতে পরিবারের আবেদন এবং আইনজীবীর তরফে ইতিমধ্যেই লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। পুলিশ সিবিআইয়ের তদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন পরিবারের। এর আগে সিবিআইয়ের তদন্ত নিয়ে আশাহত হয়েছিলেন নির্যাতিতার পরিবার। এবার আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের। শিয়ালদহ আদালতে পরিবারের আইনজীবীর তরফে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন। রিয়া, সেক্ষেত্রে নির্যাতিতার পরিবার এর আগেই সিবিআইয়ের যে তদন্ত নিয়ে এক আশাহত হয়েছিলেন এবং তদন্তে অনীহা প্রকাশ করেছিলেন, সে জায়গায় নতুন করে তদন্তের আবেদন জানিয়েছেন। মূলত কি কি বিষয় তারা পর্যবেক্ষণে আনছেন? দেখো ভাস্বতী, এক কথায় বলতে গেলে বলা যায় যে একটি নাটকীয় মোড়। কারণ হচ্ছে এর আগে যখন কলকাতা পুলিশ তদন্ত করছিল তখন পরিবার থেকে আরম্ভ করে জুনিয়র ডাক্তার প্রত্যেকের অভিযোগ ছিল যে কলকাতা পুলিশ
মেলাইন করছে, কলকাতা পুলিশ এই তদন্ত করতে পারছে না এবং কলকাতা পুলিশ এই তদন্তের মোড় ঘোরাচ্ছে কাউকে কারোর ফেস ঢাকা দেওয়ার জন্য, কারোর মুখ চাপা দেওয়ার জন্য বা কাউকে সরানোর জন্য তারাই তদন্তের মোড় ঘোরাচ্ছে। সেই কারণের জন্যই তাদের আবেদন ছিল যে তারা বারবার বলেছিল যে সিবিআই তদন্ত চাই এবং সেটাই দেখা গেল যে কোর্ট নির্দেশ দিল সিবিআই কে সেই তদন্ত বার করতে এবং তারপর থেকে যখন সিবিআই এর তদন্ত একদম শেষ পর্যায়ে তারা যখন চার্জশিট পেশ করলো, চার্জশিটে যখন শুধুমাত্র সঞ্জয় রায়কেই তারা সামনে আনলেন এবং বললো যে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তাদের যে আর্গুমেন্ট, তারপরে তারা আর্গুমেন্ট শুরু করে। কিন্তু আমরা যেটা দেখেছি যে আর্গুমেন্টের আগেও তারা সুপ্রিম কোর্টে যখন তাদের চার্জশিট সামনে আসে, তাদের তদন্ত যখন আস্তে আস্তে পরিষ্কার হয়ে পাবলিকের কাছে, তখন দেখা যায় যে সঞ্জয় রায়কেই তারা দোষী বলছে বা সঞ্জয় রায়কে তারা দোষী বলছে এবং এই রেপ অ্যান্ড মার্ডার কেস এটা ঘটিয়েছে সঞ্জয়। যখন সেটা পরিষ্কার করছে সিবিআই, তখনই কিন্তু তারা প্রথম চলে যায় সুপ্রিম কোর্টের কাছে, গিয়ে বলে তারা এই সিবিআই তদন্ত চায়নি এবং তখন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় হাইকোর্টে ভরসা রাখবে। তারপর তারা হাইকোর্টে চলে যায় যে সিবিআই তদন্ত তারা চায়নি এবং তারা বলে যে রিইনভেস্টিগেশন, এবং সেটাতেও কিন্তু হাইকোর্ট যেটা দেখা গেল যে লোয়ার কোর্টের ওপরেই ভরসা রাখতে বললো, ইন্টারটেন করা হলো না। এবং আজকে যখন শেষ আর্গুমেন্ট, একদম বিচার প্রক্রিয়ার শেষ পর্যায়ে যখন ডিফেন্সের তরফ থেকে আজকে আর্গুমেন্ট করা হচ্ছে, সেই সময় ফ্যামিলির তরফ থেকে একটি রিটেন পিটিশন এবং সেই রিটেন পিটিশনে বলা হচ্ছে যে তারা এই ইনভেস্টিগেশনে খুশি নয়, অর্থাৎ ফ্যামিলি ইনভেস্টিগেশনে সিবিআই ইনভেস্টিগেশনে খুশি নয়, তাই জন্য তারা রি-ইনভেস্টিগেশন চায় বলে এমনটাই কি রিটেন পিটিশনে জানায় ফ্যামিলির তরফ থেকে যিনি লয়ার ছিলেন তিনি সেই রিটেন পিটিশনে জানায়। যদিও এখনো আর্গুমেন্ট চলছে ডিফেন্সে এবং এই পিটিশন নিয়ে কোর্ট কোনো রকম এন্টারটেইন করে কিনা সেই বিষয়টাই কিন্তু এখন প্রধান নজরে। ধন্যবাদ জানাবো রিয়া। এর আগেই আমরা দেখেছিলাম কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকায় ক্ষোভ ছিল এবং সিবিআই তদন্ত নিয়ে এবার ক্ষোভ প্রকাশ নির্যাতিতার পরিবারের। এর আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার। আরজিকর কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের। আর এবার যে খবরে নজর রাখবো, মালদহে তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। ধৃত দুজন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এখনো পর্যন্ত মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই খুনের পেছনে এখনো পর্যন্ত সঠিকভাবে ঠিক কি কারণ রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট হয়নি। ইতিমধ্যেই গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং গতকালও আমরা দেখেছিলাম যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, 2 জনকে আটক করা হয়। এখনো পর্যন্ত এই খুনের ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে আপনাদের জানাবো যে বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে। বাইকে করে এসে দুষ্কৃতীরা দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালায়। এলাকায় তৃণমূল নেতা হিসেবে যথেষ্টই পরিচিত ছিল তার এবং তিনি 6 বারের পুরো প্রতিনিধি হিসেবেই পরিচিত ছিলেন এবং পাশাপাশি একাধিক কারবারের সঙ্গে তার যোগ ছিল। সে জায়গা থেকে ব্যক্তিগত শত্রুতা না ব্যবসায়িক শত্রুতা নাকি রাজনৈতিক কারণেই তাকে খুন করা হয় এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে পরিবার অভিযোগ করছেন মূলত তার স্ত্রীর যে অভিযোগ যে ষড়যন্ত্র করেই তাকে খুন করা হয়েছিল। গৌতম চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। গৌতম, 6 বারের পুরো প্রতিনিধি তিনি এবং এলাকায় যথেষ্ট খ্যাতি রয়েছে তৃণমূল নেতা হিসেবে। তার পরিবার যেমনটা জানাচ্ছে যে ষড়যন্ত্র করে তাকে খুন করা হয়েছে। এই যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যে 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, পুলিশের হাতে এখনো পর্যন্ত কি তথ্য, এই খুনের মোটিভ ঠিক কি? দেখো, এই মুহূর্তে আমি সিজিএম কোর্টে, মালদা জেলার সিজিএম কোর্টে ছিলাম। সিজিএম কোর্টে বিচারক যিনি চার্জে রয়েছেন, আজকে যেহেতু শনিবার, মূল যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উনি ছুটিতে রয়েছেন, তার চার্জে যিনি রয়েছেন নেহা সাউ, উনি কিন্তু সরকারি আইনজীবীর কাছে জানতে চাইলেন কেসের বিষয় নিয়ে। আজকে নতুন করে 2 জনকে, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এই 2 জনকে তোলা হয় এবং সরকারি পক্ষের আইনজীবী বলেন যে গতকাল 3 জনকে নিয়ে আসা হয়েছিল এবং এখনো পর্যন্ত মূল মাস্টার মাইন্ড এখন অধরা রয়েছে। ফলে এই 2 জনকে আমাদের পুলিশি হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এর সঙ্গে সঙ্গে পুলিশের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ ফরেন্সিক দলের তদন্ত চেয়ে আবেদন করা হয়েছে আদালতের কাছে। আদালত সেটাও মঞ্জুর করেন। এর সঙ্গে সঙ্গে যে এই অমিত
রজক যে আজকে যাকে কোর্টে তোলা হয়েছিল, এই অমিত রজকের বাড়িতে গৌতম, এই বিষয়ে যে প্রশ্ন তোমার কাছে রাখবো, ফরেনসিক তদন্তের যে আবেদন, সেই আবেদন কি মঞ্জুর করেছে আদালত? আদালত ফরেনসিক তদন্তের আবেদন মঞ্জুর করেছেন এবং উনি বলেন, যিনি বিচারক রয়েছেন উনি বলেন যে গতকাল কেন এটা করেনি। উনি জিজ্ঞাসা করেন, তখন সরকারি আইনজীবী বলেন যে গতকাল এই আবেদন করতে করতে সন্ধ্যা হয়ে গেছিল এবং সেই সময় যেহেতু বিচারক যিনি ছিলেন তার কাছে তার আবেদনটি পৌঁছানো যায়নি, ফলে আজকে এই কেসের সঙ্গে সেই আবেদনটি যেন মঞ্জুর করেন বিচারকের কাছে এই আবেদন করে সরকারি পক্ষের আইনজীবী। এবং এই ঘটনার পরে আইনজীবী এই দুজনকে 13 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন এবং ফরেনসিক বিশেষজ্ঞ কলকাতা থেকে যে বিশেষজ্ঞ আসার কথা উনি আনার জন্য আবেদন করেছে সেটাও উনি মঞ্জুর করেন এবং 17 তারিখ সকলকেই, অর্থাৎ গতকাল যে নির্দেশ দিয়েছিলেন 14 দিনের পুলিশ হেফাজত 3 জনের এবং আজকে যে বললেন 2 জনের জন্য 13 দিনের পুলিশ হেফাজত, 17 তারিখ এই 5 জনকেই, যে ধৃত 5 জন তাদেরকে যেন কোর্টে আবার হাজির করা হয় এই নির্দেশ দিয়েছেন। এদিকে একটা ব্যাপার বলে রাখি যে এই যে অমিত রজক, এই অমিত রজকের বাড়িতেই কিন্তু যারা আততায়ী বিহার থেকে এসেছিল এবং আরো অনেক বড় গ্যাং, তারা কিন্তু এই ঝলঝলিয়া রেল কলোনির মধ্যেই তারা ঘাঁটি গেড়েছিল এবং বাবলা সরকার অর্থাৎ দুলাল সরকার যিনি খুন হয়েছেন তার গতিবিধির উপর নজর রাখা হতো এই বাড়ি থেকে। তার একটা প্রশ্ন উঠছে যে বাইরে থেকে আসলো এতগুলো ছেলে, এবং একটা ব্যাপার ভাবতে বলে রাখি, যারা ধরা পড়েছে তাদের সকলের বয়স কিন্তু 20 থেকে 22-এর মধ্যে এবং এই গ্যাংকে কারা পরিচালনা করতো পুলিশ এখন সেইটা জানার চেষ্টা করছে। গৌতম, সেই জায়গা থেকেই ঘনিষ্ঠ মহলের মতামত যে এই দুলাল সরকার মালদহের তৃণমূল নেতা, তিনি দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ এবং এলাকায় তিনি ডাকাবুকো হিসেবেই পরিচিত। তবে তিনি প্লাইউড কারবারের সঙ্গে তার যোগ ছিল, বিভিন্ন জায়গায় তিনি যেতেন। সেখান থেকে কোনো ব্যবসায়িক কারণে তাকে এ ধরনের তাকে খুন হতে হয় বা এ ধরনের তার প্রাণ বলি দিতে হয়, এই বিষয়টা কি পুলিশের হাতে কোনো তথ্য রয়েছে এ বিষয়ে? দেখো, একদমই আমি প্রথম দিকে মনে করা হচ্ছিল পরশুদিন এবং গতকাল খুনের যা মোটিভ সেটা বোঝা যাচ্ছিল না। তবে আস্তে আস্তে এই যে দুলাল সরকারের যিনি স্ত্রী চৈতালি ঘোষ সরকার, উনি কিন্তু ববি হাকিমের কাছে রুদ্ধদ্বার, ববি হাকিম যখন মুখ্যমন্ত্রীর নির্দেশের বাড়িতে যান তখন কিন্তু দরজা বন্ধ করে কাউকে ঢুকতে দেয়নি। সেইখানে কিন্তু প্রথমের দিকে বলছিলেন যে কিভাবে চক্রান্ত করা হয়েছে বেশ কিছুদিন ধরেই, কারণ 22 সালে এই দুলাল সরকারের যে নিরাপত্তা রক্ষী ছিল সেই নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয় এবং ঘটনাচক্রে যারা এই খুনটা করেছে তারা কিন্তু অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য ওই ঝলঝলিয়াকে বেছে নিয়েছিল। কারণ কিছুদিন আগে তৃণমূলের টাউন সভাপতি তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে 2022 সালে একটা গোলমাল হয়েছিল এবং 2 বন্ধু, তাদের মধ্যে একটা গোলমাল হয়, এই দুলাল সরকার এবং তার এক বন্ধু তৃণমূলের সেও নেতা, এবং এই গোলমালটাকে কাজে লাগাতে চেয়েছে দুষ্কৃতীরা এবং এই এমনটাই পুলিশের অনুমান যে যেন ওই এলাকাতে খুন হলে সম্পূর্ণ দায়ভার সেই তৃণমূল নেতার পরে গিয়ে পড়বে। কিন্তু আরো অনেক বড় মাথা কাজ করছে যতক্ষণ পর্যন্ত মূল অভিযুক্ত না ধরা পড়বে। কারণ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান এবং একজন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তারা বলছে 10 লক্ষ টাকা অ্যাডভান্স করা হয়েছিল, 50 লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল, 10 লক্ষ টাকা অপারেশনের আগে অর্থাৎ খুন করার আগে নিয়েছে এবং বাকি 40 লক্ষ টাকা পরে দেওয়া হবে। এই যে এত টাকা এই ইনভেস্ট করা, এটা কারা করলো? এবং এর পিছনে অবশ্যই রাজনৈতিক একটা ষড়যন্ত্র রয়েছে, এটা চৈতালি সরকার, দুলাল সরকারের স্ত্রী বলেছেন এবং এই মুহূর্তে উনি চাইছেন যে পুলিশ যেন তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করে এবং অপরাধীদের গ্রেফতার করে। এর বেশি কিছু এই মুহূর্তে পুলিশ বা চৈতালি সরকার এখনো কিছু বলতে চাইছেন না। হয়তো আরো সময় লাগবে পুলিশ
পুলিশ ধীরে ধীরে পৌঁছচ্ছে হয়তো। অর্থাৎ মালদহের তৃণমূল নেতা খুনে আজ দুজনকে গ্রেফতার করা এবং ইতিমধ্যেই তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং 18ই জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপাতত ধন্যবাদ জানাবো গৌতম চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মালদহের তৃণমূল নেতা দুলাল সরকার খুনে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমির মাপজোক শুরু হতেই গেরো। প্রকল্পে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকরা। শুরু হয়েছে আন্দোলন। নতুন করে খাল খননে জমি দেওয়া হবে না, এমনটাই দাবি করেছেন গ্রামবাসীরা। নতুন করে খাল হলে ডুবে যাবে চাষের জমি, বাড়িঘর। আতঙ্কে কৃষকরা। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জমি দিতে নারাজ দাসপুরের কৃষকরা। জমির মাপজোক শুরু হতেই আন্দোলনের ঝড়। নতুন করে খাল খননে জমি দেবে না তারা, এমনই দাবি তুলে আন্দোলনে সামিল গ্রামবাসীরা। ইতিমধ্যে একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন জানিয়েছেন তারা। শুধু তাই নয়, লিফলেট ছড়িয়ে মিছিল সংগঠিত করা হয় চন্দনেশ্বর খাল খনন প্রতিবাদী কমিটির তরফে। আন্দোলনকারীদের দাবি, দাসপুর 1 নম্বর ব্লকের বৈকুণ্ঠপুরের চন্দনেশ্বর খাল থেকে সুরতপুর শিলাবতী নদী পর্যন্ত 6 কিলোমিটার নতুন করে খাল খনন করতে দেওয়া হবে না। কারণ এই খাল খনন করলে বর্ষার সময় 3 ফসলি চাষের জমির পাশাপাশি বহু বাড়িঘর জলের তলায় চলে যাবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, দাসপুর সহ বিভিন্ন এলাকা বর্ষার সময় জলের তলায় চলে যায়। ফুলে ফেঁপে ওঠে শিলাবতী, কাঁসাই, রূপনারায়ণ সহ একাধিক নদী। দাসপুর এলাকায় সেই জলের চাপ কমাতেই নতুন খাল কাটার সিদ্ধান্ত নেয় সেচ দপ্তর। এই খাল কাটতেই কয়েকশো হেক্টর জমি অধিগ্রহণের ভাবনা রাজ্য সরকারের। ইতিমধ্যে জমি জরিপের কাজও শুরু হয়েছে দাসপুরের বেশ কিছু এলাকায়। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছে দাসপুর, বৈকুণ্ঠপুর, চাঁদপুর, ঝুমঝুমি, হরিরামপুর, সুরতপুর সহ বেশ কিছু গ্রামের মানুষ। এই চন্দ্রশ্বরতে যে খাটাতে দেবনি, আমাদের সমতল জায়গা আমাদের ডুবে যাবে। এই খালটা যখন যাবে পার হয়ে যাবে, এই ধারে নদী, এই ধারে নদী, মাঝখানে দিয়ে একটু এমনিতে বৃষ্টির জল তো বেড়াবার জায়গা থাকবে না। এবার নদীর কমবো, কোথাও যে একটু হানা হায় ছিঁড়ে ছুটে যাচ্ছে, তা আরও ফুলে উঠবে। এই চন্দনেশ্বর খননটা আমরা চাইছি না, যাতে না হয়। আর এইটা হলে আমাদের খুব অসুবিধা হবে। অসুবিধার কারণ হচ্ছে যে যখন 3 মাস বর্ষা হয়, এই বর্ষাকালে 21টা মৌজার জল এসে আমাদের এই বিস্তীর্ণ এলাকাটাকে জলে ভরে যায়। এই জন্য এখন নদীটা হলে আর সেই জলটা বেরোতে পারবে না। ওই জন্য আমরা চাইছি আর এই যে খননটা যাবে না, যাতে না হয়। আমাদের একটু সুবিধা হবে না, সর্বনাশই হবে আমাদের, কোনো উপকার হবে না। আমাদের একটা নদী কালে মানুষের কিছু উপকার দরকার, যেটা আমাদের 20টা গ্রামের কোনো উপকার হবে না, সবনাশ। যদিও এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর জেলার সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি বুঝিয়ে বলা হবে। যারা এই জাতীয় দাবি করছেন তাদের বলবো যে তারা যেমন তাদের ছেলেদেরকে দেশের জন্য উৎসর্গ করছেন, আমি বলবো যে বৃহত্তর স্বার্থে যাতে বন্যা না হয় তার জন্য জমি তারা নিশ্চয়ই তাদের দেবেন, উপযুক্ত মূল্য দেবে গভর্নমেন্ট। কারণ এই গভর্নমেন্ট কৃষক বন্ধুর গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কৃষক দরদির গভর্নমেন্ট। পাল্টা শাসক দলকে খোঁচা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। রাজ্য সরকার, তৃণমূল সরকার দেখাবার চেষ্টা করছে যে কিছু মানুষ মাস্টার প্ল্যান করতে দিচ্ছে না, যার জন্য আমরা করতে পারছি না। আসলে সেটা নয়, নিজেদের দুর্বলতাকে ঢাকার জন্য ভুলভাল প্ল্যানিং করছে, সঠিক প্ল্যানিং করা হয়নি। ঘাটালের সাংসদ পদে দাঁড়ানোর পর থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সরব হন 3 বারের সাংসদ দেব। একাধিকবার সংসদে মাস্টার প্ল্যান ইস্যু তুলে ধরলেও কেন্দ্রের তরফে মেলেনি কোনো সাহায্য। অভিযোগ শাসক দলের। 24-এর ভোটের আগে দেবের আবদার মেটাতে রাজ্য সরকারের তহবিল থেকেই সাংসদের স্বপ্ন পূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। অবশেষে সেই কাজে গতি এলেও শুরুতেই কার্যত 20 মাও জলে চলে যেতে বসেছে ঘাটাল মাস্টার প্ল্যান, দাবি ওয়াকিবহাল মহলের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তর কলকাতায় মহিলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল। মৌলালির রামলীলা ময়দানে জমায়েত তৃণমূলের কর্মী সমর্থকদের। কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার প্রতিবাদ, আরজিকর কাণ্ডে অবিলম্বে ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং অপরাজিতা বিলের দ্রুত স্বাক্ষর সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের। গোটা দেশে যেভাবে নারী শক্তিকে দমানোর চেষ্টা করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শনিবারের এই মহামিছিল। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার দাবিতে এর আগে বহুবার সরব হয়েছে শাসক দল তৃণমূল নেতৃত্ব। এবার মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিল, মহামিছিল রাজপথে। মুখ্যমন্ত্রী প্রতিবাদ র্যালি
মিছিলে আমরাও হেঁটেছি এবং এটা হাঁটার সেটা প্রতীকী হিসেবে সত্যিই আমরা ব্যথিত যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে জুনিয়র চিকিৎসক, এবং তারই তো স্পিডি জাস্টিস চাইছে। এই অপরাজিতা বিল যদি আইন হয়, ওই স্পিডি জাস্টিস, এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করেছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্য। আমরা মনে করেছি ওই দোষ কে করেছে, কারণটা কি, অপরাধী কি, সবটা বাইরে আসে। অবশ্যই আমরা তার বিরুদ্ধে লড়েছি, আমরা একবারও চুপ থাকি। আর এবার যে খবরে নজর রাখবো, আরজিকর কাণ্ডে তদন্তের জন্য সময় চাইল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরো 90 দিন সময় চাইল। আরজিকর তদন্তে অতিরিক্ত সময় চায় সিবিআই। এর আগেই নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তদন্তের জন্য আরো 90 দিন সময় চাইল সিবিআই। আরজিকর কাণ্ডের এখনো পর্যন্ত 4 মাস পেরিয়ে গিয়েছে। এর আগে নির্যাতিতার পরিবারের তরফে অসন্তোষ প্রকাশ করেছিল নির্যাতিতার পরিবার। সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল এবং তার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। এবার আরজিকরের ঘটনার তদন্ত আরো অতিরিক্ত সময় চাইল সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আরজিকর কাণ্ডের তদন্তের জন্য 90 দিন সময় চাইল। তদন্তের জন্য আরো 90 দিন সময় ধার্য করা হোক, এমনটাই চাইছে সিবিআই। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে আবারও জেরা করতে চায় সিবিআই। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। প্রমাণ লোপাট এবং ষড়যন্ত্রের নিয়েই বৃহত্তর অভিযোগ ছিল। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, এর আগেই নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তদন্তের জন্য আরো 90 দিন সময় চাইল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কি জানা যাচ্ছে? দেখো, তদন্তের জন্য আরো 90 দিনের যে সময়সীমা চেয়েছে সেটা সিবিআই চেয়েছে এবং আজকে তারা আবেদন করেছে ট্রায়াল কোর্টের কাছে যে তাদেরকে আরো 90 দিন দেওয়া হোক। মূলত তারা যেটা বলতে চেয়েছে যে তারা যে অভিযোগটা সামনে এনেছিল যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স আর লার্জার কনস্পিরেসি, এই যে বিষয়গুলোর জন্য এই অভিযোগগুলো সামনে রেখে যে অভিজিৎ মণ্ডল, এই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ যে কিনা প্রিন্সিপাল ছিলেন আরজিকরের, এক্স প্রিন্সিপাল, এই দুজনকে তারা তদন্ত করছিল। এই দুজনের বিরুদ্ধে যেটা দেখা গেল যে 90 ডেজের মাথায় যখন তারা এই চার্জশিট জমা দিতে পারলো না, সেই কারণের জন্যই কিন্তু স্ট্যাচুটরি বেল পেলেন এই দুজন, এবং তারপরে সিবিআই এর তরফ থেকে ফের আজকে আরো 90 ডেজে তারা এই আবেদন করলো যে আরো 90 দিন তাদেরকে দেওয়া হোক। এবং যেটা তারা কারণ হিসাবে দেখালো যে 193 ক্লজ 9 ডিএনএসএস, এই সেকশন দিয়ে তারা বললো যে সেখানে প্রভিশন রয়েছে যে আরো 90 ডেজ তারা পেতে পারে। সেই কারণের জন্য মূলত অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের যে যেখানে লার্জার কনস্পিরেসি এবং ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এই দুটো কারণের জন্য যে এই যে পার্টটা যারা তদন্ত করছে সিবিআই, সেই পার্টের জন্যই কিন্তু মূলত 90 দিনের তারা টাইম চাইলো, সময়সীমা চাইলো। সেই কারণ এখনো সিএফএসএল এর রিপোর্ট আসে তাদের বাকি রয়েছে, যেটা কারণ হিসাবে তারা দেখিয়েছে, এবং লজিক্যাল কনক্লুশনে পৌঁছানোর জন্যই কিন্তু মূলত এই টাইমটা চাইলো। এবং আবারও বলে রাখবো যে একদম স্পেসিফিক ভাবে যে এই টাইমিংটা যেটা চাওয়া হলো সেটা শুধুমাত্র সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের যে পার্টের যে তদন্তটা, অর্থাৎ ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এবং লার্জার কনস্পিরেসি, এই দুটো কারণের জন্যই কিন্তু চাওয়া হলো 90 দিনের জন্য এই আবেদন। একটা বিষয় স্পষ্ট করব, এই যে দ্রুত রায়দানের যে প্রক্রিয়া, এই 90 দিন সময় চাওয়ার জন্য, অতিরিক্ত সময় চাওয়ার জন্য, সেই প্রক্রিয়া কি, রায়দানের যে প্রক্রিয়া তা কি পিছিয়ে যেতে পারে? সেই সম্ভাবনা কি পিছিয়ে যেতে পারে? দেখো, যেটা সিবিআই এর তদন্তে যেটা উঠে আসছে বা যেটা একদম বোঝা যাচ্ছে, যেটা সিবিআই কিন্তু পার্ট বাই পার্ট তদন্ত করছে। প্রথম পার্ট হচ্ছে যে এই রেপ অ্যান্ড মার্ডার কেসের সঙ্গে কে যুক্ত বা কে জড়িত, এই কেস, এই যে মামলা বা এই যে কেস, সেটা একজনই ঘটিয়েছিল কিনা, এই যে বিষয় যে তদন্ত সিবিআই এর, সেখানে যেটা দেখা গেল সিবিআই চার্জশিট বা সিবিআই আর্গুমেন্টে যেটা গত পরশু দিনকে হয়েছে, সেখানে যেটা দেখা গেল যে সিবিআই কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিল যে এই রেপ অ্যান্ড মার্ডার কেসে
এই রেপ এবং মার্ডার এই দুটো করেছে হচ্ছে সঞ্জয় রায়, এবং সঞ্জয় রায় একাই দোষী, কারণ এই দুটো ঘটনা সঞ্জয় রায় ঘটিয়েছে এই বিষয়টা স্পষ্ট করেছে সিবিআই। এটা গেল ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্টে যে সিবিআই যেটা অভিযোগ এনেছিল, যখন যেই অভিযোগের ভিত্তিতে মূলত অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো, সেই দুটো যে অভিযোগ ছিল যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, অর্থাৎ সেখান থেকে এভিডেন্স কে ছড়িয়েছে, এভিডেন্স মুছে ফেলেছে, এবং একই সঙ্গে যে অভিযোগ ছিল যে লার্জার কনস্পিরেসি, এবং সেই জায়গা থেকে এই দুজনকে গ্রেফতার করেছিল। 90 দিনের মাথায় তারা চার্জশিট দিতে পারলো না, সেই কারণের জন্য স্ট্যাচুটারি বেল পেয়ে গেল এই দুজন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুজনের বিরুদ্ধে তারা আবার ফার্দার ইনভেস্টিগেশন, তারা মানে তাদের যেহেতু ইনভেস্টিগেশনটা চলছে 90 দিনের মাথায় দাঁড়িয়েও কিন্তু তারা সেটাই বলেছিল যে তারা চার্জশিট দিচ্ছে না, কিন্তু তাদের তদন্ত চলছে, এবং আজকেও কিন্তু সেটাই করতে চাইলো যে এই যে দুজনের পার্ট, অভিজিৎ বা সন্দীপ ঘোষের যে পার্ট, সেই পার্ট তাদের তদন্ত এখনো জারি রয়েছে, বেশ কিছু সিএফএসএল রিপোর্ট আসা বাকি রয়েছে, এবং সেই কারণের জন্যই তারা লজিক্যাল কনক্লুশনে যেতে পারছে না, এবং একদম বলা চলে তারা এক্ষুনি এই তদন্তর যে প্রক্রিয়া যেটা চলছে, বিচার প্রক্রিয়া, সেটা একদিকে সঞ্জয় রায়ের যেমন চলছে সেই বিচার প্রক্রিয়া, তবে এই মামলা এখনই তাকে স্টপ করছে না, কারণ এই মামলার ফার্দার যে আরো যে তদন্ত বাকি রয়েছে সেটা করার জন্য 90 দিন সময় চাওয়া হলো হাইকোর্টের থেকে, সিবিআই চাইলো সেই সময়। তবে এই কারণের জন্য এই যে বিচার প্রক্রিয়া যেটা সঞ্জয় রায় করছে, সেই বিচার প্রক্রিয়াতে হয়তো হ্যাম্পার করবে না, কিন্তু যাদের তরফ থেকে কিছু বললেও সিবিআই কে বলতে পারে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যেহেতু একই মামলা আলাদা করে কোনো এফআইআর নয়, একই এফআইআর এর ভিত্তিতে এই তদন্তটা চলছে, এবং একই এফআইআর এর ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল, সেটা সঞ্জয়, অভিজিৎ এবং সন্দীপ ঘোষ, এবং সেই কারণের জন্য একজনের যখন এই ট্রায়াল চলছে তখন বাকি দুজনকে এই মুহূর্তে তারা বেলে রয়েছে, তারা স্ট্যাচুটারি বেল পেয়ে গিয়েছে, কিন্তু তার জন্য এই বিচার প্রক্রিয়াতে কোনো রকম এফেক্ট করে কিনা বা তার ডেট পিছিয়ে যায় কিনা, কারণ আজকে খুব সম্ভবত সেই জাজমেন্ট ডেট আজকেই ডিক্লেয়ার করা হবে, কারণ একদম শেষ আর্গুমেন্ট যেটা কিনা ডিফেন্সের তরফ থেকে সেটা চলছে, তবে আজকে ডিক্লেয়ার করে নাকি এর কারণে সিবিআই এর আবেদনের কারণে এটা পিছিয়ে দেয়, সেই দিকেই আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরজি কর তদন্তে অতিরিক্ত সময় চায় সিবিআই। দ্বিতীয় হুগলি সেতুতে বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা, প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ। অভিযোগ বাবুলের, নিজের গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় বচসা। দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি থামিয়ে বাক বিতণ্ডায় জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গাড়ির গতি নিয়েই ঝামেলার সূত্রপাত। ঠিক কি ঘটেছিল? যুযুধান দুই শিবিরের দুই জনপ্রতিনিধির বচসার নেপথ্যে কি কারণ? জানা গিয়েছে শুক্রবার রাতে কলকাতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। মন্ত্রীর দাবি সেই সময় তার গাড়ির সামনেই ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। তমলুকের বিজেপি সাংসদের অভিযোগ, মদ্যপ অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়িতে আক্রমণ করেন বাবুল সুপ্রিয়। বাবুলের পাল্টা অভিযোগ, সংকীর্ণ রাস্তায় হুটার বাজিয়ে যাচ্ছিলেন তমলুকের সাংসদ। কয়েকটি বাইককে ধাক্কাও মারে সাংসদের গাড়ি। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় বাবুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন বাবুল, কিন্তু ক্ষমা চাইতে নারাজ বিজেপি সাংসদ। সেই থেকেই বচসার শুরু। দুপক্ষের বচসায় তীব্র যানজট সৃষ্টি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কর্মীরা। অভিজিতের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা পুলিশ কর্মীদের বলেন বাবুলকে এখনই গ্রেফতার করতে। বাবুল তার প্রতিবাদ করে বলেন যে এভাবে কখনো কাউকে গ্রেফতার করা যায় না। খুবই অপ্রত্যাশিত, এবং সবচেয়ে বড় কথা যে উনি যেভাবে থ্রেট দিচ্ছিলেন ভেতরে বসে, যদি এখানে দাঁড়া দেখ তোর আমি কী করি, ফোন টোন নানা রকম করার করছিলেন। তো আমি এটাও বলবো না যে আই উইশ আই রেকর্ডেড দ্যাট। ওনার সিআরপিএফকে অ্যারেস্ট করতে বললেন, কিন্তু ওনার সিআরপিএফ তো যদি অ্যারেস্ট করা হতো তো আমাদের অ্যারেস্ট করেই নিতেন। আমি তো ওনাকে ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ উনি বলছেন কোনো প্রশ্নই ওঠে না। বাকিটা ওনার বিবেকের ব্যাপার। ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন, ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি। দুদিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো। ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে
ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা, এবং তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন। বাবুদের আরো অভিযোগ ছিল দ্বিতীয় হুগলি সেতুর উপর কাজ চলায় রাস্তা এমনি সংকীর্ণ হয়ে গিয়েছে। তার মধ্যে রাস্তায় হুটার বাজিয়ে যাচ্ছিলেন তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। কয়েকটি বাইককেও ধাক্কা মারে সাংসদের গাড়ি, তাই প্রতিবাদ করেন তিনি। পরে হাওড়া সিটি পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কলকাতা টিভি। 2 সেকেন্ডে বিজেপিকে মেরে ফেলব, নন্দীগ্রাম থেকেই বিজেপিকে হুঁশিয়ারি প্রাক্তন তৃণমূল রাজ্য সভাপতি জয়া দত্তর। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা জয়ার। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি ও তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের এক জনসভায় উপস্থিত ছিলেন জয়া দত্ত। নন্দীগ্রামে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি বলেন, শুভেন্দুকে মানুষ চিনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। যদিও মুখ্যমন্ত্রী নির্দেশ দেন তাহলে বদল নয় বদলা চাই। কি বলেছেন তিনি শোনাব। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো, 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোনো নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। এই মন্তব্যের পর আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের। কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি শোনাবো। যে মানে মমতা ব্যানার্জি যদি নির্দেশ দেন, আরে পাগল না কি এরা, মানে লোকে তো বলছে পাগল না তৃণমূল। আরে মুখ্যমন্ত্রী নিজেই তো সেখানে দাঁড়িয়ে 1956 হেরেছেন। ওখানে মমতা ব্যানার্জি নিজেই শহীদ হয়ে গেছেন। ওখানে পিঁপড়ের মতন টিপে না মারলেও জনগণের মানে গণতান্ত্রিক লাভ মুখ্যমন্ত্রী বা তৃণমূল ওখান থেকে খেয়েছে। এখানে আবার ও কি করবে, সে কে আমি তাও চিনি না। ফের বিজেপিতে ভাঙন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান 135টি পরিবারের। সাম্প্রতিককালে এটাই সবচেয়ে বড় যোগদান, এমনটাই দাবি তৃণমূলের লোককে বিজেপির বুথ সভাপতি বানিয়ে তৃণমূলে যোগদান করিয়ে মিথ্যাচার করছেন, পাল্টা দাবি বিজেপি বিধায়কের। আমাদের ওখান থেকে জয়েন করেছেন আজকে 50 জন, ওদের নেতৃত্ব সহ। ওদের নেতৃত্ব কেউ বুথের সভাপতি, কেউ ওদের মন্ডলের দায়িত্বে আছে সদস্য, এইরকম সমস্ত নেতৃত্বরা এবং তাদের সঙ্গে যারা আছেন সেটা মিলিয়ে প্রায় 250 জনের মতো আজকে যোগদান করেছেন। রবীন্দ্রনাথ মান্না বা তুষারকান্তি মান্না বা আরো কিছু মান্না নাম আছে, তারা কিন্তু কোনোভাবেই এখনো পর্যন্ত দলে যোগদান করেননি, বিজেপির পতাকা ধরেননি। তো সেই অর্থে তো তারা বিজেপিরই কর্মী নন, তাহলে তারা কি করে বুথ সভাপতি হবে? আর 270 বলে এই এলাকায় কোনো বুথ নেই। এই ওয়ার্ডে বুথ স্টার্ট হচ্ছে 272, 273, 274, 275। বেলঘরিয়ায় জমি বিক্রি নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এলো। সরকারি জমি বিক্রির অভিযোগ উঠছে কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। অভিযোগ তুলছেন খোদ তৃণমূল কর্মীদের একাংশ। কামারহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের যতীন দাস নগর এলাকার ঘটনা। বেলঘরিয়ায় সরকারি জমি বিক্রির অভিযোগ, কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের একাংশের। নেপথ্যে চক্রান্তের অভিযোগ কাউন্সিলরের। জমি বিক্রি নিয়ে দলেরই একাংশের ক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলরের একদল অনুগামী। কামারহাটি পুরসভা 34 নম্বর ওয়ার্ডের যতীন দাস নগর এলাকায় ভূমি সংস্কার দপ্তরের অধীনে থাকা জমি বিক্রির অভিযোগ উঠল কাউন্সিলর অজিতা ঘোষের অনুগামীদের বিরুদ্ধে। আমার অ্যাবসেন্সে 2জন ছেলেকে পাঠায়, ঠিক আছে, তারই দলের, হ্যাঁ জানি না তারা দল করতো কিনা, আমি তৃণমূলের কর্মী হয়ে, হ্যাঁ তারা 2জন ছেলেকে পাঠায়। 2জন ছেলেকে বলে যে সরিষকে বলো যে পার্টি অফিসে ডেকেছে, অজিতাদির বাড়িতে যে ডেকেছে, সে বলছে হ্যাঁ তোমার তো কোনো কাগজপত্র নেই মিউনিসিপ্যালিটিতে। আমি তো মিউনিসিপ্যালিটিতে গেছি, মিউনিসিপ্যালিটি বলছে না তোমার নামে তো কোনো এরকম কোনো কিছু চিঠি পিঠি আসেনি। আমার কাছে ডাইরেক্ট টাকা চেয়েছিল, আমি পরে 40,000 অজিতা দিয়ে চেয়েছিল, 40,000 টাকা কাউন্সিলর, হ্যাঁ 40,000 টাকা দিতে হয়েছে। গোবিন্দ ভট্টাচার্য 3 লাখ, তারপরে সোম সরকার ছিল আর পলাশ কর্মকর ছিল। এটা কাদের লোক? ওই দিদিরই লোক। কোন দিদি? আমাদের বড় মাথার লোক, কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 34 নম্বর ওয়ার্ড। আপনি কি বাড়ি পেয়েছিলেন টাকা দেওয়ার পরে? কিচ্ছু পাইনি দাদা। আচ্ছা, তাহলে প্রতারিত, আমি মারা গেছে 12 বছর, লোকের বাড়ি কাজ করি। তাহলে প্রতারিত হয়েছেন আপনি? হ্যাঁ। কি
বিক্ষোভকারীদের দাবি, জমি বিক্রির নামে তাদের কাছ থেকে টাকা তুলেছেন কাউন্সিলর ঘনিষ্ঠরা, কখনো হাজার কখনো লাখ টাকা। পরিবর্তে জমি পাওয়া থেকে তারা বঞ্চিত থেকেছেন, প্রতারিত করা হয়েছে তাদের। যদিও গোটা ঘটনার নেপথ্যে চক্রান্তের দাবি তুলেছেন কাউন্সিলর। বিক্ষোভকারীরা অভিযোগের সপক্ষে প্রমাণ দিক, দাবি সংশ্লিষ্ট ওয়ার্ডের পুরমাতার। পুরো ব্যাপারটা আমাদের মেলাইন করার চেষ্টা হচ্ছে। আমরা সারাদিন মাঠে ময়দানে থেকে কাজ করি, অনেকে সেটা পছন্দ হচ্ছে না। আরেকটা প্রশ্ন, আমি আপনাকে চোর বললাম, আপনি কি চোর? আমাকে তো তার প্রমাণটা দিতে হবে। তাদের হাতে প্রমাণটা কোথায়? লিখিত কোনো অভিযোগ পায়নি পুরসভা, তবে কোনো প্রকার অনৈতিক কাজ বরদাস্ত করা হবে না, আশ্বাস পুর প্রধানের। প্রথম কথা হচ্ছে জমিটা কিনছে কার থেকে কিনছে, সে কি জমি মালিক? সবটাই অন্যায় হচ্ছে। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায়, সরকারি জমিকে দেখিয়ে টাকা নিয়ে, আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছে। জমি দখল করলো কারা, বিক্রি বা করলো কারা? যারা জমি দখল করেছেন তারাই কি বিক্রি করলো? বিক্রি করার সময় কারা মধ্যস্থতা করলো? গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। বেলঘরিয়া থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। বাঁকুড়ার বহু জায়গায় পানীয় জলের নল বসলেও এখনো পর্যন্ত জল পৌঁছয়নি। আবার বহু জায়গায় পাইপ লাইনে ত্রুটির কারণে জল অপচয় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারির পরেও হুঁশ নেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যে যে সমস্ত জেলাগুলি খরাপ্রবণ তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলাটি। বর্ষাকাল বাদ দিলে বছরের বাকি সময় পানীয় জলের জন্য হাহাকার করতে হয় বাঁকুড়াবাসীকে। বহু গ্রামে পানীয় জল সরবরাহের জন্য পাইপ বসানো হলেও সেখানে পৌঁছয়নি পানীয় জল। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়ার মেন পাইপলাইনের প্রায় প্রতিটি চাবি থেকেই দিনভর নষ্ট হচ্ছে জল। এর জন্য পাইপলাইনের যান্ত্রিক ত্রুটিকেই দায়ী করেছেন স্থানীয়রা। যেটা লাইনের মধ্যে আসছে, ধরুন লাইনে আসছে হয়তো ডেলিভারি ঠিক জায়গায় না, যে মাঝে যেগুলো নিপিল হয়েছে সেই জায়গাতে আউটলেট হয়েছে জলটা। এখানে কি জল পড়তেই থাকে? হ্যাঁ, জল পড়তেই থাকে, যতক্ষণ রানিং থাকে ততক্ষণ জল পড়তে থাকে। এই জলটা কাজে লাগে কি না? ওইটা আউটলেট হয়ে জলটা অপচয় হচ্ছে। প্রতিদিন গ্যালন গ্যালন জল নষ্টের জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের স্থানীয় নেতা নেত্রীরা সব ক্ষেত্রেই কাটমানি খাচ্ছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বড়জোড়া তৃণমূল বিধায়ক। ধরো জল ভরো প্রকল্প তো মমতা ব্যানার্জি চালু করেছিলেন। আজকে পিএইচই ডিপার্টমেন্টকে কেন্দ্র সরকারের প্রত্যেক হাড় ঘাড় জল প্রকল্প যেটা রয়েছে সেই জল প্রকল্পের অধীনেই কিন্তু প্রতি বাড়িতে বাড়িতে জল পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে পিএইচই ডিপার্টমেন্টের ব্যর্থতা, পিএইচই ডিপার্টমেন্ট সঠিকভাবে কাজ করছে না, এইসব অভিযোগ করছেন এবং মমতা ব্যানার্জি পিএইচই ডিপার্টমেন্টকে চমক ধমক দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা ব্যানার্জির প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা বুথে বুথে, পঞ্চায়েতে তিনি গায়ের জোরে লাঠির জোরে তার ভাইয়েরা বোনেরা তারা দখল করে নিয়েছেন। তো সেই সমস্ত লোকাল পঞ্চায়েত, লোকাল এমএলএ, লোকাল জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তারা কি করছেন? তারাও তো সেখানে কাটমানি করছেন। তো কাটমানি নিচ্ছেন, কাটমানি খাচ্ছেন এবং পিএইচই ডিপার্টমেন্টকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। পিএইচই ডিপার্টমেন্টের সঙ্গে দফায় দফায় রাজ্য সরকারের বৈঠক হচ্ছে। আমাদের বিধানসভা অধিকালীন অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী বারে বারে জলের কথা বলেছেন এবং মন্ত্রীকে বলেছেন পুলকবাবুকে যে দ্রুত জেলায় জেলায় মিটিং করে মানুষ যেন পানীয় জলটা পায় তার তুমি ব্যবস্থা করো। এটা মারাত্মক নজরে আছে মুখ্যমন্ত্রী। আমরাও জেলাতে ডিএমের সঙ্গে কথা বলেছি, 7 দিনে 2-3টে বারে মিটিং হচ্ছে ওনাদের। আমরা আমাদের যা ডিমান্ড বলি দেন দেয়ার, এসডিও সাহেব আছেন, আইসি আছেন, বিডিও আছেন, একটা গ্রুপ আছে, সেইখানে কোনো লিকেজ হলে দিয়ে দিই, তারা টিম এসে আমাদের সারিয়ে দেয়। সরকারের কোটি কোটি টাকা খরচ করে বাঁকুড়ায় রূপায়িত হয়েছে একাধিক জল প্রকল্প, যার মধ্যে সবথেকে বড় দুর্গাপুর ব্যারেজ প্রকল্প। বাঁকুড়া দুর্গাপুর ব্যস্ততম রাজ্য সড়কের ধারে একাধিক জায়গায় পাইপলাইন থেকে জল গড়িয়ে যাওয়ার ঘটনা অজানা নয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের। মুখ্যমন্ত্রীও বারে বারে এ সম্পর্কে প্রকাশ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তারপরেও টনক নড়েনি কারো। বাঁকুড়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্য, কলকাতা টিভি। গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের। 12 থেকে 17 জানুয়ারি পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন থাকছে। 12টি স্পেশাল লোকাল ট্রেন চলবে। মেলা উপলক্ষে শিয়ালদহ দক্ষিণ থেকে 3টি, কলকাতা স্টেশন থেকে 2টি ট্রেন চলবে। শাশ্বতী রায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শাশ্বতী, 12 থেকে 17 জানুয়ারি গঙ্গাসাগর উপলক্ষে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। কি কি স্পেশাল ট্রেন থাকছে যাত্রী সুবিধার্থে?
যাচ্ছে আগামী 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই বিশেষ পরিষেবাগুলো মিলবে। তবে বিশেষ জোর দেওয়া হয়েছে 12, 13 এবং 14 তারিখের ট্রেন পরিষেবার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই 12টি স্পেশাল ট্রেনের মধ্যে 3টি ছাড়বে শিয়ালদা দক্ষিণ থেকে, কলকাতা স্টেশন থেকে 2টি, নামখানা থেকে 5টি, লক্ষ্মীকান্তপুর থেকে 1টি এবং কাকদ্বীপ থেকে 1টি ট্রেন ছেড়ে সেটি পৌঁছাবে একেবারে শেষ গন্তব্যে। অর্থাৎ বোঝাই যাচ্ছে মেলার জন্য এই সম্পূর্ণ ব্যবস্থা, নিরাপত্তার সঙ্গে সঙ্গে বিশেষ ট্রেন পরিষেবা যেরকম থাকছে সেরকম একাধিক গ্যালোপিং ট্রেনগুলিকে প্রত্যেকটি স্টেশনে থামানোর জন্য নির্দেশিকা জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। সেই অনুযায়ী 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত হল্ট স্টেশনগুলিতে সমস্ত ট্রেন থামবে, যাতে পুণ্যার্থীদের ভিড় সামলানো যায়, তার জন্য এই ব্যবস্থা। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে পূর্ব রেলের তরফ থেকে আরো বেশ কয়েকটি বিশেষ ট্রেন চালানো হতে পারে। সেক্ষেত্রে যাত্রীদের সংখ্যার উপর নির্ভর করবে সেই ট্রেন পরিষেবা। কিন্তু এই বিশেষ যে 12টি ট্রেনের পরিষেবা, সেই পরিষেবা আগামী 10 তারিখ থেকে 17 তারিখের মধ্যবর্তী সময়ে বিভিন্ন স্টেশন থেকে ছেড়ে পৌঁছাবে গন্তব্যে। ধন্যবাদ শাশ্বতী। প্রতিনিধি শাশ্বতী রায় ছিলেন ফোন লাইনে। 12 থেকে 17 জানুয়ারি পর্যন্ত একাধিক স্পেশাল ট্রেন থাকছে, 12টি স্পেশাল লোকাল ট্রেন চলবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সাজা ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। পর্ন স্টারকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। 20 জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নেবেন তিনি। তার ঠিক 10 দিন আগেই সাজা ঘোষণা হবে। 20 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই সাজা ঘোষণা হবে তার। 10 জানুয়ারি পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় সাজা ঘোষণা করবে নিউ ইয়র্কের আদালত। পর্ন তারকাকে ঘুষকাণ্ডের মামলায় আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। তার মধ্যেই সেই মামলা প্রত্যাহারের আর্জি জানান ট্রাম্প, কিন্তু পুরনো নির্দেশ বহাল রাখেন বিচারক জোয়ান মার্চেন। বিচারক জানান সাজা ঘোষণার দিন ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে শারীরিকভাবে লিপ্ত হন ট্রাম্প। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় স্টর্মির মুখ বন্ধ করার জন্য $1,30,000 ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের তৎকালীন আইনজীবীর বিরুদ্ধে। পরে সেই টাকা মেটাতে গিয়ে নথি জাল করার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প, কিন্তু 2024 সালের মে মাসে 34টি অভিযোগের প্রতিটিতে দোষী সাব্যস্ত করা হয় ট্রাম্পকে। ট্রাম্পকে দোষী সাব্যস্ত করায় বিচারক মার্চেনকে দুর্নীতিগ্রস্ত বলে তোপও দাগেন। Mother Teresa could not beat these charges. These charges are rigged. The whole thing is rigged. The whole country's a mess between the borders and fake elections, and you have a trial like this. নিউ ইয়র্কের আদালতের বিচারপতি জোয়ান মার্চেন স্পষ্ট জানিয়ে দেন, ট্রাম্পের কারাদণ্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে তাকে অপরাধী হিসেবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যা আগে কখনো ঘটেনি। কলকাতা টিভি। 4টে 4 দিকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।